আমরা বারোঘরিয়া বাজার থেকে রওনা দিলাম। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সোনা মসজিদ, এখান থেকে প্রায় 20 কিলোমিটার। আমরা এখন ঘোড়া স্ট্যান্ড পার করলাম, আর এই পাশে যে বড় একটা মাঠ আছে পিছনে, এইখানে মিজানুর রহমান আজারি আসছিলেন এখানে ওয়াচ করার জন্য। এখান থেকে কানসাট আমের বাজার প্রায় 10-12 কিলোমিটার দূরে। আমার পিছনে একটা ভ্যান আছে, আমের ভ্যান, এটা কানসাট বাজারে যাবে আম বিক্রি করার জন্য। আমাদের পাশে আরো একটা আমের গাড়ি, এটা হচ্ছে বাড়িপুর, এটাও যাচ্ছে কানসাটে। কানসাটে যাচ্ছেন তো? কানসাটে যাচ্ছে। এই আমটা প্যাকেটে ছিল, এই জন্য কালারটা খুব ভালো হয়েছে। আমাদের সামনে যে ট্রাক আছে, এই ট্রাকে শুধু খালি ক্যারেট। এই ট্রাকটা যাবে হচ্ছে কানসাট আম বাজারে, সেখান থেকে আম কিনে এই ক্যারেট ভরে আবার ঢাকায় ব্যাক করবে। আমরাও আজকে সোনা মসজিদ ঘুরে আসার সময় আমরা কানসাট বাজারে যাব, আমাদের যদি পছন্দ হয় আমরা আম কিনবো। আমরা কানসাট বাজার চলে আসছি, আর দেখেন আমার বাম পাশে সব আমের ভ্যান একদম সিরিয়ালে দাঁড়ায় আছে। এরা সবাই আম বিক্রি করার জন্য এখানে আসছে। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আম বাজার। সামনে যদি যাই, ওইটা হচ্ছে মেইন বাজার। যদিও আমের সিজন প্রায় শেষ, একদম লাস্টের দিকে, তারপরে আমরা মানে আমের গ্যাঞ্জামে পড়ে গেছি। দেখেন কি পরিমাণ সিরিয়াল, জ্যাম লেগে গেছে, সব আমের গাড়ি। এই যে ভাই একদম ঘেমে গেছে, দেখি দেখি, আরে সবাই একদম ঘেমে গেছে, শুধু আমি একটু শান্তিতে আছি। আমি ঘামি নাই। আমরা এখন আমের গ্যাঞ্জামে আছি। আমার পিছনে যে ভ্যানগুলো আছে, ওনাদের আম বিক্রি করা শেষ। দাদা আম কি বিক্রি করা শেষ? কি আম ছিল এটা? হাসিনা। কত করে বিক্রি করলেন? ফাইনালি আমরা গ্যাঞ্জাম থেকে বেরোতে পারছি। অনেক বড় একটা জ্যামের মধ্যে পড়ছিলাম, প্রায় আধা ঘন্টা ছিলাম এই জ্যামে। পিছনের ওনারা সাইকেলে করে আম নিয়ে আসছিল, এখন বিক্রি করে বাড়িতে চলে যেতেছে। দেখেন সাইকেলে করে কিভাবে আম নিয়ে যায়। আমরা এই দোকানের সামনে পানি খাওয়ার জন্য ব্রেক দিলাম, আর এখানে একটা গাছ আছে, দেখেন এই গাছের নিচে আম পড়ে আছে, কিন্তু কেউ নিতেছে না। এই আমটা হয়তো কিছুক্ষণ আগে পড়ছে, মানে পরে ফেটে গেছে। এটা 80 নাম, তাই না ভাই? 80 নাম। দেখেন এটা যদি ঢাকায় হইতো, এই আমটা নিয়ে আমি দৌড় দিতাম। আমরা অলরেডি চলে আসছি সোনা মসজিদে সামনে, এটা হচ্ছে সোনা মসজিদ। কিন্তু আমরা এখন সোনা মসজিদের সামনে দাঁড়াবো না, আমরা প্রথমে চলে যাবো জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট ঘুরে তারপর আমরা সোনা মসজিদে আসবো। আবার আমরা জিরো পয়েন্টের অনেক কাছাকাছি চলে আসছি, হয়তো সামনে আধা কিলোমিটার গেলে জিরো পয়েন্ট। এই জায়গাটার নাম হচ্ছে বালিয়াদিঘি বাজার। আমরা এখন বালিয়াদিঘি বাজার ক্রস করতেছি। চলে আসছি আমরা সোনা মসজিদ স্থলবন্দরের কাছে। এই যে একটা মহিলা হচ্ছে পাথরের, মানে ট্রাকের সাইডের যে পাথরগুলো আছে ওগুলা কালেক্ট করতেছে। এই যে এটাও সেম। আমরা এখন একেবারে জিরো পয়েন্টে চলে আসছি। পিছনে যে গাড়িগুলো ঢুকতেছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান গাড়ি, ইন্ডিয়ান পাথরের গাড়ি হচ্ছে বাংলাদেশে ঢুকতেছে। এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্ত। আমরা এখনো বর্ডারের আশেপাশে ঘুরতেছি, আর এখানে একটা দিঘি আছে, এখানে পা ধোয়ার জন্য আসছি আমরা। এই দিঘিটার নাম কি ভাই? খাইয়ন নাকি খানিয়া দিঘি? দুইটাই বলে। এলাকার মানুষজন কি খাইয়ন দিঘি বলে না? এই যে দিঘিটা বেশ ভালোই বড়, মানে প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা এলাকাতেই আমি মোটামুটি এরকম বড় দিঘি বা বড় একটা পুকুর পাইতেছি। মসজিদটার নাম কি বললাম ভাই? চামাচিকা। এটা কত দূর এখান থেকে? ওই যে ওপারে। আর এখানে তো আরো একটা মসজিদ আছে যে নাম করা বিখ্যাত, সোনা মসজিদ। হ্যাঁ, এখানে যাবো আমরা। এখানে একটু বসছিলাম, এখানে হাওয়া খাইলাম স্থানীয় ছেলেদের সাথে। ভাই যাই? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা এখন এই পাশে একটা মসজিদ আছে, এই মসজিদটা দেখতে যাব, তারপর আমরা যাবো সোনা মসজিদ দেখার জন্য। আর এই পাশে আমাদের গ্যাং আছে উপরে, ওই যে সামনে এটা হচ্ছে খানিয়া দিঘি, আর এই পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হচ্ছে খানিয়া দিঘি মসজিদ। মানে এই দিঘির নাম অনুসারে এই মসজিদের নামকরণ হয়েছে, আর স্থানীয়রা এটাকে চামচিকা মসজিদও বলে। আমরা চলে আসছি ঐতিহাসিক খানিয়া দিঘি মসজিদে। এই মসজিদে কি নামাজ হয় চাচা? 5 ওয়াক্ত হয়। জুম্মা নামাজটা হয়। এই মসজিদটার নাম কি? নাম হলো ডাকলাম আমরা চামচিকা, আর খানিয়া দিঘি বছর 4 লেখা, আর আসল নাম হলো রাজবিবি মসজিদ। রাজবিবি? হ্যাঁ। তাহলে চামচিকা মসজিদ কেন বলে এটা? আর জঙ্গল মধ্যে মসজিদ। ও, জঙ্গলের মধ্যে মসজিদ, এই জন্য না? আমি যদি মসজিদের ভিতরে যাই, এই যে মসজিদের ভিতরে প্রবেশ করলাম, এটা হচ্ছে মসজিদ। ভিতরটা ঠান্ডা, অনেক শীতল, মানে মসজিদের ভিতরে ঢুকতেই খুব মানে ঠান্ডা একটা হাওয়া পাইলাম। এখন মসজিদের ভিতরে ঢুকে গেছি, আর মসজিদের ভিতরে এটা বড় একটা গম্বুজ, অনেক বড়। আর আমি কয়েকদিন আগে একটা মসজিদে গেছিলাম, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। ওই মসজিদটাও সেম এরকম ছিল, কিন্তু ওইটা আরো ছোট ছিল, এই মসজিদটা আরো বড়। এই মসজিদের ভিতরে টোটাল 6টা কাতার আছে, মানে 6 কাতারে নামাজ পড়তে পারে, আর বাইরেও জায়গা আছে। মসজিদটা বেশ অনেক পুরনো। কত বছরের আগে হইতে পারে এই মসজিদটা? 300 বছর আগে। আর ভিতরে যে নাম আছে এটা যদি দেখাই, এটা হচ্ছে ঐতিহাসিক খানিয়াদিঘি রাজবিবি মসজিদ, আর ব্র্যাকেটে লেখা আছে চামাচিক্কা মসজিদ। এই চামাচিক্কা নামে হচ্ছে স্থানীয়দের কাছে পরিচিত এই মসজিদটা। ভিতরে 6 কাতার, আর বাইরে এখানে বারান্দার মতো আছে, এখানে 2 কাতার আছে, টোটাল 8 কাতারে নামাজ পড়তে পারে। আর জুম্মার দিনে হচ্ছে এই বাইরের জায়গাটা হচ্ছে ফিল আপ হয়ে যায়। এই খানিয়াদিঘি মসজিদে ভিতরে বড় একটা গম্বুজ আছে, এই যে এইটা, আর বারান্দায় 3টা গম্বুজ আছে। যদি দেখাই, এই যে
এইটা মাঝখানে একটা গম্বুজ আর দুই পাশে দুইটা গম্বুজ আছে। আসলে এইটার যে নির্মাণ শৈলী এটা দেখলে বোঝা যায় এটা কত আগের। এই যে ছোট ছোট গেটের মতো করছিল, এখন এখানে কিছু ছিল কিনা আমি জানি না। আর এই পাশে খুব সম্ভবত হচ্ছে কপি বা হচ্ছে আলো রাখার জন্য বাতি জ্বালাইতে হয়তো বা। দেখেন গাছ থেকে আম পাড়তেছে আর নিচে উনি একটা ছালার মাধ্যমে আমটা রিসিভ করতেছে। আসলে এইভাবে আম পাড়ার কারণে আমের কোনো ক্ষতি হয় না। আমি যদি এখান থেকে দেখাই, এই যে একটা আম নিলাম, আমের কোনো ক্ষতি হয় নাই। এখন চলে আসছি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটা মসজিদের সামনে। এই মসজিদের নাম হচ্ছে ছোট সোনা মসজিদ। এই মসজিদটা 500 বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মসজিদ প্রতিষ্ঠার সঠিক সময় পাওয়া না গেল, এই মসজিদটা ধারণা করা হয় 1493 থেকে 1519-এর মধ্যে কোনো একটা সময় প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এখন মসজিদের ভিতরে, এখানে টোটাল 8টা কাতার আছে আর বাইরেও খোলা জায়গা আছে। হুজুর আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলা যাবে? এই মসজিদের নাম ছোট সোনা মসজিদ কেন, এটা কি একটু বলতে পারবেন? এটা ছোট সোনা মসজিদ বলতে যখন একই রাজধানীতে একই সময় বানানো হয়েছে তখন একটাই রাজধানী ছিল। ওই সময় যেটা ইন্ডিয়া পান্ডুয়া, ওই জায়গাটা আছে বড় সোনা মসজিদ, তখন একটাই রাজধানী ছিল। আর এটা হচ্ছে ছোট সোনা মসজিদ। দেশ স্বাধীনের পরে ভাগ হয়ে যাওয়ার পরে বড়টা ইন্ডিয়াতে পড়ে গেছে আর ছোটটা বাংলাদেশের সোনা মসজিদ। কিন্তু সোনা মসজিদ নাম হওয়ার কারণটা কি? সোনা মসজিদ অনেক জায়গায় স্বর্ণের কাজ ছিল। মসজিদের উপরে যে গম্বুজগুলো আছে ওই গম্বুজে প্রলেপ ছিল স্বর্ণের। জি, এটা ব্রিটিশ ইংরেজরা শাসন করছে প্রায় 190 বছর 200 বছরের মতো, তখন তারা ব্রিটিশরা নিয়ে চলে গেছে ইংরেজরা। ও, ব্রিটিশরা তাহলে চুরি করে নিয়ে গেছে আমাদের এই স্বর্ণের প্রলেপটা। এটা কি বাইরেও কি প্রলেপ ছিল, মানে বাইরের গম্বুজের উপরে? আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম, ঐতিহাসিক সোনা মসজিদ মুয়াজ্জিন। আর এই মসজিদের ভিতরে টোটাল 15টা গম্বুজ আছে, মানে 3টা সারি, 1 2 3, 3টা সারিতে হচ্ছে 5টা করে গম্বুজ, 1 2 3 4 5, এই টোটাল 15টা গম্বুজ আছে এই মসজিদের ভিতরে। আর এই গম্বুজের বাইরের যে অংশ ছিল উপরের অংশ হচ্ছে স্বর্ণের প্রলেপ ছিল, এই জন্যই এই মসজিদের নাম ছিল হচ্ছে স্বর্ণের মসজিদ বা সোনা মসজিদ। আসলে আমরা অনেকক্ষণ যাবত ঘুরতেছি, এই মসজিদের ভিতরে হচ্ছে ভিডিও করলাম। বাইরে প্রচন্ড গরম কিন্তু মসজিদের ভিতরে খুব ঠান্ডা, এই জন্য মূলত আমরা বাইরে না বসে আমরা মসজিদের ভিতরে বসছি সবাই। এটা কি পাথর দিয়েছে সেটা আমরা সঠিক জানি না, তো এখান দিয়ে আপনার দেশে শীতল, যাতে আগের যুগে তো আপনার এসি কিংবা ফ্যান ছিল না, ওই জন্য যাতে ভিতরে মানুষ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, ঠান্ডা অনুভব করে, এই জন্য ওই এমনই পাথর ব্যবহার করে দিয়েছে। আর এই মসজিদটা তৈরি করা হয়েছে ইট, পাথর, টেরাকোটা আর টাইলস দিয়ে। এত বছর পূর্বে যে মিস্ত্রিরা করে গেছেন, এখনকার কোনো মিস্ত্রিরা এরকম কারুকাজ করতে দিলে তারা হয়তো এরকম ফিনিশিং আনতে পারবে। আর এই মসজিদটা যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে তৈরি করা, এটা বোঝা যায় এই মাঝের দরজার উপরে যে শিলালিপিগুলো আছে, এই শিলালিপি দেখেই হচ্ছে অনুমান করা হয় এটা সেই সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে তৈরি করা। আর এই শিলালিপিগুলো অনেকটা ভেজা, যদি দেখি এই যে এরকম ধরলে ভিজে যাইতেছে। আর এই সোনা মসজিদ প্রাঙ্গণেই আমাদের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি আছেন। উনি আমাদের বিজয়ের মাত্র 2 দিন আগে হচ্ছে শহীদ হন। শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি এটা, আর এর পাশে আরেকজনের সমাধি রয়েছেন, তিনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। এখানে টোটাল 2টা সমাধি রয়েছে। আমরা এখন আরো একটা মসজিদে চলে আসছি, এই মসজিদের নাম হচ্ছে তোহাখানা মসজিদ। এই এলাকায় অনেকগুলো প্রাচীন মসজিদ আছে, এটা আমাদের 3 নম্বর মসজিদ ভ্রমণ। আর এটা হচ্ছে মৃত পাথর আর ওটা জীবিত পাথর, তো ওটা আস্তে আস্তে বড় হবে। আপনি আজকে আলেন, আবার কিছুদিন পরে আসবেন, 6 মাস 1 বছর পর দেখবেন যে একটু বড় হয়ে গেছে। এটা এখানকার বিশেষত্ব। মানে বিশ্বাস করবে না যে এটা বড় হয় কিনা, এটা আপনার মিটার যে টেপ, মিটারটা যদি মেপে এখন রেখে যায়, 1 বছর পরে সে মাপলে একটু বড় হয়। দেখে কেমনে বুঝেন যে এটা মৃত নাকি জীবিত? এটা কালারটা বুঝে যায়, কালারটা। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা অনেকটা হচ্ছে সিমেন্টের মতো হয়ে গেছে, তাই না? সিমেন্টের মতো হয়ে গেছে। আর ওইটা দেখে মনে হচ্ছে এখনো নতুন। আসলে এই পাশে আসার পর পার্থক্যটা চোখে পড়তেছে, মানে এই পাথরটা আসলেই বড়। মানে এই 3টা পাথর ওনারা বলতেছে যে একই সমান ছিল, কিন্তু এটা হচ্ছে ধীরে ধীরে বড় হয়ে গেছে। আর ওই 2টা পাথর এখনো আগের মাপেই আছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসছি কানসার্ট বাজারে। এখানে আমরা হুন্ডা পার্ক করলাম, ভিতরে যাব। এটা হচ্ছে কানসার্ট বাজার। কানসার্ট বাজারের এই হোটেলে আজকে দুপুরের খাবার হবে। বাহ, অনেক আইটেম আছে দেখা যাচ্ছে। এই খাবারের দোকানে প্রচুর কাস্টমার, মানে এত মানুষের ভিড় দেখেই বোঝা যাইতেছে এই হোটেলের খাবারের মান কেমন হইতে পারে। আমি ধারণা করতেছি খুব ভালো হবে। এখানে যে সবাই গরু গোশত দিয়ে খাইতেছে, অন্যান্য তরকারি দিয়ে খাইতেছে। আমরা এখানে বসছি, আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এখানে বসছি। আর এই পাশে দেখেন ভাই কি পরিমাণ ভিড়, কি পরিমাণ কাস্টমার, প্রচুর। আসলে কোনো খাবারের দোকানে যদি অনেক ভিড় হয় বা অনেক কাস্টমার হয়, সেখানে আমার যাইতে ভালো লাগে, কারণ সেখানে খাবারের মান ভালো বিধাই হচ্ছে মানুষজন যায় সেখানে। এই দোকানে কেন
এই দোকানে হচ্ছে খাবারের মানটা ভালো। আপনি কি নিয়েছেন এটা? গরুর মাংস, গরু খাসি মুরগি মাছ সব খাবেন নাকি ভাই? এই দোকানটা কেন আসলাম বুঝতেছি না তো আমি। হচ্ছে কানসাটের সবচেয়ে বড় দোকান, আর হচ্ছে কানসাট মানে তো আমের বাজার। আমের বাজারে যত আড়তদার আছে, আবার হচ্ছে কর্মচারী আছে, সবাই আসে। আর হচ্ছে এখানে খাবারের মান প্লাস হচ্ছে যে টাকাটা নেই, ওটা হচ্ছে যে আপনার যারা কর্মচারীগুলো থাকে তারাও খাইতে পারে, এই জন্য এই দোকানে আসে। আমরা সবাই এখানে গরুর গোশত আর ভাত নিছি। এই যে গরু আর ভাত সবাই সেম। ভাই খাবার কেমন লাগতেছে? মোটামুটি ভালো, মোটামুটি খুব শান্তি লাগতেছে, একসাথে খাওয়ার মজাই অন্যরকম। আমরা খাওয়া শেষ করে বেরোইলাম, খাবারটা বেশ মজা হয়েছে ভাই। পুরা গ্যাঞ্জাম লাগে গেছে, রিয়েল গ্যাঞ্জাম। আমরা এখানে প্রায় 10 মিনিট হয়ে গেল কিন্তু জ্যাম ছুটতেছে না। দেখেন একদম রিয়েল গ্যাঞ্জাম যেটা বলে। গরম, প্রচন্ড গরম ভাই, সাংঘাতিক গরম। এই যে সূর্যটা একদম মাথার উপরে, গরমে কি অবস্থা দেখেন। জ্যামের মধ্যে পড়ছে একদম, মানে রিয়েল জ্যাম যেটা বলে। চারপাশেই এখন হতাশ হয়ে গাড়ি থেকে নামে গেছি, মানে হাইটে যাবো সেই অবস্থা। গ্যাঞ্জাম মানে একদম রিয়েল গ্যাঞ্জাম। এখানে যদি এই যে ভাই বলতেছে খাঁটি গ্যাঞ্জাম, এখানে যদি আর 10 মিনিট থাকি ভাই আমি শেষ হয়ে যাবো কোনো রকম। শুধু বাইচা বেরোই, বাইরে গাড়ি নিয়ে আসুক, আমি এখানে ছায়ার মধ্যে এক জায়গায় যা দাঁড়াই। দেখেন কি পরিমাণ গ্যাঞ্জাম লাগছে, মানে মূলত ওরা জ্যাম রে গ্যাঞ্জাম বলে, মানে কি পরিমাণ জ্যাম লাগছে দেখেন। এটা হচ্ছে 3 রাস্তার মোড়, মানে এই সাইড থেকেও গাড়ি ঢুকছে, ওই সাইড থেকেও গাড়ি ঢুকছে, মানে 3 সাইড থেকে গাড়ি ঢোকার কারণে এখন কেউ বেরোতে পারতেছে না। আমরা এখন আসছি শিবগঞ্জ বাজারের একটা পুরাতন মিষ্টির দোকানে, এটার নাম হচ্ছে আদি চমচম। দাদা আমি ঢাকা থেকে আসছি, এখন ওনারা আমাকে আপনার দোকানে নিয়ে আসলো মিষ্টি খাওয়ানোর জন্য, অন্য কোথাও নেয় না। এটা কেন এখানে আনলো কেন? এটা একটা সৌন্দর্য আছে, ঐতিহ্য আছে, এটা 100 বছরের ব্যবসা। 100 বছর? হ্যাঁ, আমার বাবা তার বাবা এইভাবে হয়ে আসছে, আমরা এখন শেষ হতে এসেছি। আপনার নাম কি? আমার নাম অরুণ সরকার। আপনাদের এখানে সবচেয়ে বেশি চলে কোনটা? আদি চমচম, যেটা নামে প্রতিষ্ঠিত বা এই হয়েছে। এই দোকানের নাম হচ্ছে আদি চমচম। হ্যাঁ, চমচমটাই বেশি চলে। চমচমটা বেশি চলে। চমচমের দাম কেমন? দুটো দাম আছে, একটা 15 থেকে 16 পিসের কেজি 320 টাকা কেজি, আর 6 পিস 1 কেজি 380 টাকা কেজি। অলরেডি চলে আসছে আমাদের আদি চমচম। এই যে আমরা নিছি 6টা চমচম। ভাই চামিচ দিয়ে খাওয়ার টাইম নেই। আমরা এখন যাদবপুর দুর্গাপুর স্কুল মাঠে আসছি, এখানে ক্রিকেট খেলবো। অলরেডি 6টা বেজে গেছে, খুব বেশি টাইম নেই, তারপরে যতটুকু খেলা যায়। আমাদের এখন খেলার আগে বাটাবাটি হইতেছে, মানে আমরা টিম আলাদা করতেছি, এই পাশে এক টিম আর ওই পাশে আরেক টিম। আমরা টসে হেরে গেছি, টসে হেরে আমরা বোলিং। প্রথম বল, উইকেটের পতন, দ্বিতীয় বলেই প্রথম উইকেট। ওই পাশে হচ্ছে ক্যাচ দিছে। আমি রেকর্ড করতে পারিনি, আমি আসলে সবকিছু রেকর্ড করতে পারবো না যেহেতু ফিল্ডিং করতেছি। 0 রানে 1 উইকেট হইলো, ওরা 3 নম্বর বল আর 4 নম্বর বল দুইটা 6 মারছে, মানে এখন 12 রানে 1 উইকেট। বেশি ভাবলা এত মারলে হয় নাকি? দুইটা 6 করার পর আরেকটা উইকেট পাইছে, মানে 5 বলে 2 উইকেট, 12 রান। আমরা বিপক্ষ টিমকে অল আউট করে দিছি, মানে 8 ওভারের আগেই। 8 ওভারে আমাদের 60 রান টার্গেট দিছে, মানে খুব বেশি রান না। আমাদের পক্ষ থেকে 2 ব্যাটসম্যান নামছে। এটা প্রথম বল, প্রথম বলেই উইকেট। এখন আমার সিরিয়াল। আমি আউট হয়ে গেছি। অলরেডি আমাদের 2 উইকেট পড়ে গেছে, রান বেশি না, রান 14-15 মতো হবে। আলিম ভাই এই মাত্র একটা 6 মারলো, আমাদের আলিম ভাই আউট হয়ে গেল। 26 রান লাগে, এরপর আর 3 ওভার আছে। এখন আমাদের ক্যাপ্টেন ব্যাটিং করতেছে, অলরেডি একটা 6 মারছে, আর বেশি রান লাগে না, এখন লাগে 16 রান। ফাইনালি আমাদের ক্যাপ্টেন আউট হয়ে গেল। এখন আমাদের বাকি 11 রান কে নিবে, এটা নিয়ে এখন সংকট। আমাদের আরো একটা উইকেট পড়ছে, রান আউট হয়ে গেছে, এখন লাগে 2 রান, দেখা যাক কি হয়। এবং 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 4 জিতে গেছি আমরা, উইন উইন। আর্লি উইকেট পড়ার পর আমরা ম্যাচ জিতলাম। এই যে আমাদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন অভিনন্দন। ক্যাপ্টেন 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 জিতে গেছে। আচ্ছা আপনারা সবাই হারাবাটি দেখবেন, এই যে হারাবাটি। আমরা খেলা শেষ করে এখন এই ঘাটে চলে আসছি, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা। এখানে আমরা হাত পা দিতে আসছি। এরকম নদীর পাড়ে একটা বট গাছ থাকলে, আর সেই বট গাছের নিচে যদি একটা চায়ের দোকান থাকে, এখানে সবাই এরকম ভাবে আড্ডা মারে, এটাই স্বাভাবিক। এখন বাজে রাতে 1টা, আর আমাদের আলিম ভাই শশা কাটতেছে, মানে সালাদ বানাবে। ভাই একটু তাকান দেখি। আসলে এখানে আমাদের পিকনিক হইতেছে। কথা হলো আজকের পিকনিকের আয়োজন হচ্ছে আপদ বিদায় হয়েছে, এটাই হচ্ছে মেন কারণ। আচ্ছা অভিনন্দন ভাই, অভিনন্দন। এই সুখে আইছে ভাই, হচ্ছে যে আমাদের ই করা হইতেছে, খাবার রেডি করা হইতেছে,
এটা কি করছেন? ভাত না? ভাত আর সাথে হচ্ছে মুরগি। আসলে দেখেন জীবন কত অদ্ভুত, এক মানুষের আপদ বিদে হইলো 10 জন মানুষ খাইতেছে, মানে কেমন একটা অবস্থা। আমার মনে হয় না আর বিস্তারিত ভাগ্য বলা দরকার আছে, যারা বুঝার এমনিতে বুঝবে। আর আমি এখানে আসার পর একটু ঘুমাইছিলাম, আমি কিছুই করি নাই, সবাই কাজ কাম করছে, রান্না হয়ে গেছে, আমি মাত্র উঠলাম ঘুম থেকে।